আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মুখে একরাশ রাগ ফুটিয়ে আমার জন্য চা নিয়ে আসতে আসতে বলে, এই নিন আপনার চা। হঠাৎ শাড়িতে পা আটকে হোঁচট খেয়ে আমার উপর পড়ে। আমিও টাল সামালতে না পেরে ওর কোমর ধরে বিছানায় এলিয়ে পড়ি। মেয়েটির হাতে থাকা গরম চা আধা আমার উপর, বাকিটা বিছানায় পড়ে। চাটা পড়েছে আমার বুকে। এদিকে মেয়েটি তৎক্ষণাৎ আমাকে ছাড়িয়ে উঠতে যাবে, তখন আবার নিজেকে সামালতে না পেরে আমার উপর পড়ে। এমনভাবে পড়েছে কি আর বলবো, যেটা আমি আশা করিনি, এমনকি সেও আশা করেনি। এদিকে মেয়েটির রাগ চরমে উঠেছে। হঠাৎ সে আমার সাথে যা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সত্যি কি আমি এতটাই খারাপ দেখতে, যার জন্য ও আমার সাথে এমন করলো? আমি তো জেনে বুঝে কিছুই করিনি। তাহলে এরপর যা হলো। আমার নাম মোহাম্মদ রিদওয়ান চৌধুরী। ফ্যামিলিতে মা বাবা আর আমি মা বাবার একমাত্র সন্তান। আমার বাবা একজন সরকারি উকিল, নাম মোহাম্মদ এনামুল চৌধুরী। খুবই ধার্মিক একজন ভালো মানুষ, সবসময় সৎভাবে চলেছেন। ওনার কাজের দক্ষতায় আজ উনি এলাকা জুড়ে নাম করেছেন। আমার প্রতি খুবই দায়িত্ববান আমার বাবা। সবসময় আমার ভালো যেটাতে হবে সেটাই করেন। ছোট থেকে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, কোরআনের হাফেজ বানিয়েছে, তারপর আবার স্কুলে ভর্তি করিয়েছে, যাতে আমি পড়াশোনা করে ওনার মতো উকিল হতে পারি। কিন্তু আমার ইচ্ছে আমি বিজনেস করব, নিজের পায়ে দাঁড়াবো। সেটা আমি বাবাকে বললাম। বাবা শোনার পর কোনো আপত্তি করেনি। আমি দেখতে হ্যান্ডসাম, কিন্তু গায়ের রং কালো। অতটাও কালো না, তবে প্রথমে দেখলেই কালো মনে হবে। উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, ফেস আকর্ষণীয় মায়ায় ভরা। মাথার চুল লম্বা ও সিল্কি। চুল লম্বা হওয়ার কারণে কপালে এসে পড়ে, যেটার কারণে মুখের আকর্ষণ আরও বেড়ে যায়। চোখ জোড়া খুবই দীপ্তিময় উজ্জ্বল, ঠোঁট জোড়া হালকা গোলাপি। সব মিলিয়ে সুদর্শন এক যুবক। শুধু গায়ের রং কালো, এটাই যা সবার চোখে পড়ে, তাই কোনো মেয়ে আমার আশেপাশেও আসে না। তার উপর আমি একটু ধার্মিকভাবে চলাফেরা করি, ইসলামিক নিয়মকানুন মেনে চলি। সেটা তো মেয়েদের আরও পছন্দ না? এক কথায় বলা ভালো, মেয়েরা কোনো আলেমকে পছন্দ করে না। তারা একটা রিক্সাওয়ালার বউ হতে রাজি আছে, কিন্তু একটা হুজুরের বউ হতে বললে কত রকমের নাখারাই, এটা ওটা কত রকমের অজুহাত। 100-এর ভিতর 95% মেয়েরাই হুজুরের কাছে বিয়ে বসতে চায় না। যাই হোক, দেখতে দেখতে আমি পড়াশোনা কমপ্লিট করে নিজের বিজনেস শুরু করলাম। সৎ পথে চলে খুবই নিষ্ঠার সাথে বিজনেসে উন্নতি করলাম। আমার এই উন্নতিতে মা বাবা অনেক খুশি। এভাবে কেটে গেল আরও একটা বছর। এবার মা বাবা পড়ল আমার পিছে। তাদের উদ্দেশ্য আমাকে বিয়ে করানো, কিন্তু আমার মতো ছেলেকে বউকে দেবে। আমি দেখতে কালো, এই নিয়ে 5টা মেয়ে আমাকে রিজেক্ট করেছে, কারণ আমি দেখতে কালো, তার উপর হুজুরের মতো নিয়মকানুন মেনে চলি। এটা শুনে সাথে সাথে মেয়েরা আমাকে রিজেক্ট করে দেয়। বিয়ে করব না বলে হাল ছেড়ে দিয়েছি, কারণ আমার মতো কালো ছেলেকে কে বিয়ে করবে? কিন্তু আমার মা বাবা হাল ছাড়েনি। তাদের বিশ্বাস আমার জন্য রাজকুমারী নিয়ে আসবে। এটা কখনো হয় বলুন? আমি বিয়ের টেনশন ছেড়ে নিজের কাজে মন দিলাম। এভাবে প্রায় বেশ কয়েক মাস কেটে গেল। এর মাঝেও আরও কয়েকটা মেয়ে দেখা হয়ে গেছে, সেখানেও আমাকে রিজেক্ট করে দিয়েছে। জীবনে এই প্রথম দেখলাম যে মেয়ে পক্ষ ছেলেকে রিজেক্ট করে। আল্লাহর যেমন পছন্দ আমাকে ঠিক তেমনই বানিয়েছে। আমি কালো, সেটাতে আমার কোনো হাত নেই, না আমার মা বাবার কোনো হাত আছে। আমাকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, যিনি এই দিন দুনিয়ার মালিক। তার চোখে আমাকে যেভাবে ভালো লেগেছে ঠিক সেভাবে সৃষ্টি করেছে আমাকে। তার পছন্দকে আমি অপছন্দ করতে পারি না। আমি কালো, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আল্লাহ তাআলা নিজে পছন্দ করে আমাকে সৃষ্টি করেছে। তাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমাকে কে পছন্দ করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি যেমন আছি একদম ঠিক আছি। আর আমার ভাগ্যে যদি বিয়ে থাকে তাহলে হবে। যার সাথে আল্লাহ কলম মেরে রেখেছে তার সাথেই হবে। আমি জানি আমার বিয়ে নিয়ে মা বাবা খুব টেনশনে আছে, যেটা আমাকে বুঝতে দেয় না। সবসময় হাসি মুখে আমাকে বলে, তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর জন্য এমন মেয়ে নিয়ে আসবো তাকে দেখে যেন সবার হুঁশ উড়ে যায়। বাবা মার কথা শুনে শুধু মুচকে হাসতাম, কিন্তু মুখে কিছু বলতাম না, কারণ আমি জানি সেটা কখনোই সম্ভব না। আমি কি কোনো রাজপুত্র নাকি যে আমার জন্য রাজকন্যা আসবে? এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিকেলে অফিস থেকে বেরিয়ে আমার 2 বন্ধুকে নিয়ে কফি শপে বসে গল্প করছি। আমাদের মাঝে নানান বিষয় কথা হচ্ছে। এমন সময় হঠাৎ মায়ের ফোন আসে। ফোন করে বলে এখনই বাসায় আসতে। কি হয়েছে ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। এখন হঠাৎ বাসায় যেতে বলছে কেন? আমি আর দেরি না করে বাসায় চলে গেলাম। গিয়ে দেখে একজন মধ্যবয়সী ভদ্রলোক বসে আছে। আমি তাকে চিনি না, এমনকি কখনো দেখিও নি। আমি ওনাকে সালাম দিয়ে পাশে বসলাম। পরে মা পরিচয় করিয়ে দিল। মায়ের দূর সম্পর্কের কোনো আত্মীয় হয়। আসলে উনি এসেছেন আমার বিয়ের ব্যাপারে। কিভাবে যেন জানতে পেরেছে আমার জন্য মেয়ে দেখছে। সাথে করে উনি একটা মেয়ের ছবিও নিয়ে এসেছে। মাকে দেখাতে মায়ের পছন্দ হয়ে যায়। আমি আসতে মা আমাকে ছবিটা দেখায়। মা বলে, দেখ বাবা, তোকে বলেছিলাম না তোর জন্য রাজকুমারী নিয়ে আসবো। এই দেখ, মেয়েটি কোনো রাজকুমারী থেকে কম না, কি সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আমি ছবিটা হাতে নিয়ে ছবির দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। এই নিয়ে কম মেয়ে দেখিনি আমি, কিন্তু এত সুন্দরী মেয়ে আগে দেখিনি। কয়েক মুহূর্ত বিস্ফারিত চোখে তাকিয়ে রইলাম। হঠাৎ সম্বিত ফিরল মায়ের কথায়। মা বলে, কি রে, মেয়ে পছন্দ হয়েছে? আমি ছবিটা মায়ের হাতে দিয়ে মুচকে একটা হাসি দিয়ে বললাম, মা, আমার পছন্দে কি আসে যায়? হয়তো দেখবে এনারাও তোমার ছেলেকে অপছন্দ করছে। প্লিজ মা, এবার অন্তত বন্ধ করো মেয়ে দেখা।
আমাদের মা ছেলের কথার মধ্যে আঙ্কেল বলে ওঠে, বাঁচা মরা যেমন আল্লাহর হাতে, ঠিক তেমনি মানুষের বিয়েও আল্লাহর হাতে। এমনটাও তো হতে পারে এই মেয়েই তোমার বউ হলো, বলা তো যায় না কখন কি হয়। মেয়ের মা বাবা ভালো, ভদ্র, ধার্মিক এবং চরিত্রবান এমন একটা ছেলে খুঁজছে তারা। যেমন ছেলে তারা খুঁজছে তুমি ঠিক তেমন ছেলে। গায়ের রঙে কি আসে যায় বাবা? গায়ের রং আর যৌবন এগুলো তো ক্ষণিকের মোহ, আজ আছে কাল নেই। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সেদিন লোকটা আরো কিছুক্ষণ কথা বলে আমার একটা ছবি নিয়ে চলে গেল মেয়ের পক্ষকে দেখাবে বলে। যখন আমার ছবি মেয়ের মা বাবার হাতে পড়লো, জানি না কিভাবে তারা আমার ছবি দেখে আমাকে পছন্দ করলো। মেয়েকে যখন মেয়ের মা ছবি দেখালো, তখন মেয়েটি আমার ছবি হাতে নিয়ে আমার ছবির দিকে তাকিয়ে চোখ দুটো রসগোল্লার মতো করে নিল। এখনই যেন ঠিকরিয়ে বেরিয়ে এসে পড়বে। মেয়েটির মুখে যেন কোনো কথাই বের হচ্ছে না। মেয়েটির চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার পছন্দ হয়নি। মেয়েটির মা বলে, কিরে মা, ছেলেটিকে পছন্দ হয়েছে? এবার মেয়েটি রাগে ফেটে পড়ল। মেয়েটি বলে, তোমাদের চোখ আছে না গেছে? কি দেখে পছন্দ করেছো তোমরা আমার জন্য এই ছেলেটাকে? আমি তোমাদেরকে আগেও বলেছি আমি বিয়ে করব না, আমি পড়াশোনা কমপ্লিট করতে চাই। কিন্তু না, তোমাদের ইচ্ছে তোমরা আমাকে বিয়ে দেবে। তারপরও তোমাদের ইচ্ছেটাকে মেনে নিলাম। ভেবেছিলাম তোমরা আমার ভালো চাও, অন্তত এমন ছেলের কাছে আমাকে বিয়ে দেবে না যার সাথে থাকলে তোমাদের মেয়ে অসুখী হবে। কিন্তু এখন কি করছো? তোমরা তো তোমাদের মেয়েকে সাগরে ভাসিয়ে দিচ্ছ। এমন ছেলে কেউ কারোর মেয়ের জন্য পছন্দ করে? আমি এই বিয়ে করতে পারবো না, এই ছেলেকে তো নাই। মেয়েটির কথা শুনে মেয়েটির মা রেগে গেল। মেয়েটির মা বলে, ভালো মন্দ তুই কি বুঝিস? ভালো মন্দ বোঝার মতো বয়স তোর এখনো হয়নি। মানুষের সৌন্দর্য ক্ষণিকের, এখন আছে কিছুক্ষণ পরে নেই। কিন্তু মানুষের ভালো দিকটা সারা জীবন থেকে যায়। যে ছেলেটাকে তুই কালো বলে ঘৃণা করছিস, সে ছেলেটা সব দিক দিয়ে পারফেক্ট, শুধু গায়ের রংটা কালো, তাতে কি? কালো বলে কি সে মানুষ না? দেখ মা, মানুষের সৌন্দর্য দিয়ে বিচার করিস না, মানুষের মনুষ্যত্ব দিয়ে বিচার কর। ছেলেটা অনেক ভালো, ভদ্র, চরিত্রবান, নিজের বিজনেস করে, আর কি চাই তোর বল? এখন তুই যাকে কালো বলে ঘৃণা করছিস, একদিন তুই বুঝবি যে ওর সাথে আমরা তোকে বিয়ে দিয়ে কোনো ভুল করিনি। সেদিন তোর আফসোস হবে তোর বলা কথাগুলো নিয়ে। দেখ মা, সব মা বাবাই চায় তাদের মেয়েকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে। আমরাও তা চাই, যাতে আমাদের মেয়েটা সুখে শান্তিতে থাকতে পারে। সেজন্যই আমরা এই ছেলেকে তোর জন্য যোগ্য মনে করেছি। আমাদের বিশ্বাস তুই ওর সাথেই সুখে থাকবি। দেখ মা, অমত করিস না। মেয়েটি বলে, তাই বলে মা এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেবে যাকে নিয়ে যেখানে সেখানে আমাকে অপমানিত হতে হবে? না মা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। মেয়েটির মা বলে, আমরা যখন পছন্দ করেছি এই ছেলেটাকে, তখন তোকে এই ছেলেকেই বিয়ে করতে হবে। তোর বাবাকে তো তুই চিনিস, তাই কথা না বাড়িয়ে রাজি হয়ে যা। আর এমনিতেও আমরা কথা দিয়ে ফেলেছি। মেয়েটি বলে, আমাকে না জিজ্ঞেস করে তোমরা কথা দিয়ে ফেললে? মেয়েটির মা বলে, আমরা তোর গার্জিয়ান, আমাদের জবানের কি কোনো মূল্য নেই? মেয়েটি বলে, আমি সে কথা বলছি না মা, আমি তো। মেয়েটির মা বলে, অনেক কথা হয়েছে, আর কোনো কথা নয়। তোর বিয়ে যদি হয় এই ছেলের সাথেই হবে, এটাই শেষ কথা। এই বলে মেয়েটির মা হনহন করে চলে গেল। মেয়েটি সেখানে আহাম্মকের মতো বসে মা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মা চলে যাওয়ার পর বালিশ বুকে নিয়ে কান্না শুরু করে দেয়। এদিকে আমরা যাব মেয়েকে দেখতে। আমি মনে মনে ভাবলাম, এই উসিলায় মেয়েটির সাথেও কথা হবে আমার, জিজ্ঞেস করবো সে এই বিয়েতে রাজি কিনা। একদিন সময় করে গেলাম মেয়েকে দেখতে। মা, বাবা, আমি আর আমাদের সাথে সেই আঙ্কেল। প্রায় 15-20 মিনিট বসার পর মেয়েটিকে নিয়ে এসে আমাদের সামনে বসালো। ছবির থেকেও মেয়েটি বাস্তবে অনেক সুন্দর। মা বাবা মেয়েটির সাথে 2-1টা কথা বলল, কিন্তু আমি কোনো কথা বলিনি। ভেবেছিলাম মেয়েটির সাথে একান্ত আলাদাভাবে কথা বলবো। বেশ কিছুক্ষণ বসার পর মেয়েটিকে ভেতরে নিয়ে গেল। আমি মায়ের কানে ফিস করে বললাম, মা আমি মেয়েটার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আমার কথা শুনে মা মেয়ের বাবাকে বলল, কিন্তু মেয়ের বাবা এক কথায় না করে দিয়েছে। তিনি বলেন, এখন কথা বলার কি প্রয়োজন? এমনিতেও আমার মেয়ে অনেক লাজুক, আলাদা কথা বলতে চাইবে না। আমরা ওকে জিজ্ঞেস করেছি, ও এই বিয়েতে রাজি আছে। আপনারা কোনো চিন্তা করবেন না। এসব বলে তিনি কথা এড়িয়ে গেলেন, কারণ তিনি জানেন মেয়ের সাথে কথা বললে সব পণ্ড হয়ে যাবে, এই বিয়ে আর হবে না। তাই তিনি আমাকে কথা বলতে দেয়নি। আমিও কি বেকুব, এই সহজ কথাটা আমার মাথায় আসলো না। তারপর আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হলো। মেয়ের বাবা বেশি দেরি করতে চায় না, বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চায়। কারণ মেয়ে যদি আবার জিদ ধরে বসে বিয়ে করবে না, তখন মান সম্মান আর থাকবে না। বিয়ে ঠিক হলো আগামী শুক্রবার। এই অল্প সময়ের মধ্যে কি করা যায়? তারপরে সবকিছু ঠিকঠাকভাবে চলছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। পুরো বাড়ি খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, ফুলে ফুলে সাজানো হয়েছে চারিপাশ। তার সাথে অনেক রকমের লাইটের বাহার, সুসজ্জিত, নিখুঁতভাবে সবকিছু পারফেক্টলি আয়োজন করা হয়েছে। কোনো দিকে কোনো খামতি রাখেনি। এত অল্প সময়ের মধ্যে এত কিছু করা খুবই অসম্ভব ছিল, কিন্তু আমার বাবা আমার বিয়েতে কোনো কিছুর অপরণ রাখতে চায়নি। এদিকে আমার মনে খুশির লাড্ডু ফুটছে। অনেক অপেক্ষার পর একজন জীবনসঙ্গিনী পেতে চলেছি, ঠিক আমার মনের মতো। সৌন্দর্যের দিক দিয়ে আমার মনের মতো হলেও কিন্তু এখনো পর্যন্ত এটা জানি না তার স্বভাব চরিত্র কেমন। সেটা কি আমার মনের মতো হবে? এটা নিয়েও একটু চিন্তিত আছি। সে যদি সেরকম না হয় তাতে কি, পরে না হয় নিজের মনের মতো করে গড়ে নেব। আমি বেশ খুশি এই বিয়েতে এবং তাকে পাওয়ার আশায়। ওইদিকে মেয়েটি মা বাবার উপর একরাশ অভিমান নিয়ে বিয়ের সব নিয়ম কানুন পালন করছে।
তার চোখের কোণায় কিছুক্ষণ পর পর জল চিকচিক করছে। সেটা কাউকে বুঝতে না দিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখের কোণা মুছে নিচ্ছে। মুখে কোনো হাসি নেই, একরাশ দুঃখ কষ্ট উদাওমান। অপছন্দনীয় একজন মানুষের সাথে সারা জীবন থাকতে হবে, এটা ভেবে যেন বুকের ভেতরটা কেঁপে উঠছে। মেয়েটি মনে মনে এসব ভাবছে আর নীরবে চোখের পানি ফেলছে। এদিকে ওর বান্ধবীরা ওকে সাজাতে ব্যস্ত। মেয়েটিকে সাজাচ্ছে আর আমার ব্যাপারে নানান রকম প্রশ্ন করছে। আমি দেখতে কেমন, আমি কি করি, আমাকে সে দেখেছে কিনা, আমাকে তার পছন্দ হয়েছে কিনা, আরো নানান রকমের বিষয়। মেয়েটি সবকিছু চুপচাপ শুনে যাচ্ছে, কোনো কথা বলছে না। কি বলবে সে? আমার বর কালো, তাই চুপচাপ বসে আছে। এমনিতেও একটু পরে আমাকে দেখতে পাবে। এদিকে আমরা বরযাত্রী নিয়ে মেয়েদের বাড়িতে পৌঁছে গেছি। মেয়ের বাড়ির আত্মীয় স্বজন আমাকে দেখে কানাঘোষা করতে লাগলো। হায় আল্লাহ, ছেলে তো দেখতে একদম কালো, কি দেখে যে মেয়েটিকে এই ছেলের কাছে বিয়ে দিচ্ছে। অপরজন বলে, কি দেখে দেবে, হয়তো ছেলেরা অনেক পয়সাওয়ালা। অন্য একজন বলে, ছেলেরা পয়সাওয়ালা হয়েছে তো তাতে কি হয়েছে, মেয়েরাও কি কম পয়সাওয়ালা নাকি। অন্য একজন বলে, তাহলে কি দেখে ছেলেটার কাছে মেয়েটাকে বিয়ে দিচ্ছে। অপর একজন বলে, ভাগ্য, সবই ভাগ্য, কার ভাগ্যে কোথায় লেখা আছে কে জানে। তবে যাই বলো ভাই, ছেলেটা কিন্তু ভালোই ডান মেরেছে, কিন্তু মেয়েটির কপাল পুরল। সারা জীবন এই কালো ছেলেটার সাথে সংসার করতে হবে। আরো কত নানান রকমের কথা শুনতে পাচ্ছি। এরই মধ্যে মেয়ের বান্ধবীরাও আমাকে এসে দেখে গেল। আমাকে দেখা মাত্রই সবার মুখ কালো হয়ে গেল। এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ভেতরে। ভেতরে গিয়ে সবাই মেয়েটির পাশে বসে পড়ল। কারো মুখে কোনো কথা নেই, সবাই মেয়েটির দিকে তাকিয়ে রইল। এবার সবাই বুঝতে পারলো এতক্ষণ যাবৎ মেয়েটি কেন মুখ কালো করে বসে আছে। কেউ জিজ্ঞেস করতে সাহস পেল না কেন এই বিয়েটা করছে, কারণ ওরা কাটা গায়ে নুনের ছিটা দিতে চায় না। বান্ধবীর মনের অবস্থা বুঝতে পারছে, ওর যে এই বিয়েতে মত নেই সেটাও বেশ ভালো করেই বুঝতে পারছে। তাই এই নিয়ে আর ঘাটালো না। নানান মানুষ নানান কথা বলতে লাগলো আশেপাশে। সবকিছুকে উপেক্ষা করে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। প্রায় 1 ঘন্টা লেগে গেল মেয়ের মুখ থেকে কবুল বলাতে। এক প্রকার জোর করেই যেন কবুল বলানো হয়েছে ওকে। এসব আমি কিছুই জানতাম না। তারপর সবার থেকে বিদায় নিয়ে ওকে নিয়ে গাড়িতে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। আমার পাশে মেয়েটি বসে কান্না করছে। ভাবলাম হয়তো মা বাবাকে ছেড়ে যাচ্ছে তাই কান্না করছে, কিন্তু আমি কি করে জানবো আমাকে পছন্দ হয়নি বলেই কান্না করছে। যাই হোক, বউ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সরি, ভুল বললাম, বউ তো বটে, কিন্তু বউ নামক নরক যন্ত্রণা সাথে নিয়ে যাচ্ছি সেটা আমি ঘুণাক্ষরেও জানতাম না। আজ থেকে আমার দুঃখের যাত্রা শুরু। একসময় আমরা বাড়িতে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামার পর মেয়েটিকে তার নির্ধারিত রুমে নিয়ে গিয়ে বসালো। আমি একটা চেয়ার টেনে সামিয়ানার সামনে বসে পড়লাম। শরীরটা খুবই ক্লান্ত লাগছে। তার সাথে ওই বাড়িতে শোনা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। মানুষ মানুষকে নিয়ে কত বাজে মন্তব্য করতে পারে, আজ নিজের চোখে দেখলাম ও শুনলাম। আরো কিছু ভাববো তার আগেই আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরে। সাগর বলে, কি রে দোস্ত, তুই তো এমন ছক্কা মারলি একদম বাউন্ডারির বাহিরে, কি করে এই মিরাকেল করলি দোস্ত। সিয়াম বলে, হ্যাঁ রে দোস্ত, এই স্বর্গের পরি কিভাবে পাইলি, তোর কি ভাগ্য মাইরি। রানা বলে, দোস্ত সত্যি বলতে তোর বউকে দেখে না আমার খুব হিংসা হচ্ছে তোকে। তোর বউয়ের তুলনায় আমাদের বোরা তো কিছুই না, সত্যি কোনো এক রাজকুমারী থেকে কম না। কি করে করলি রে ভাই, একটু বল না আমাদের। আমি বললাম, তোরা চুপ করবি, সেই কখন থেকে প্যাট করে যাচ্ছিস, আমাকে বলার সুযোগও দিচ্ছিস না। আর আমি কিছু করিনি। মার দুঃসম্পর্কের আত্মীয় এই বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তারপর আর কি দেখা দেখি হলো, তারপর বিয়ের তারিখ ফাইনাল হলো। রানা বলে, তোকে দেখে মেয়েটা রাজি হলো। ওর কথা শুনে আমি ওর দিকে তাকালাম। আমি কেন তাকিয়েছি ব্যাপারটা বুঝতে পেরে রানা বলে, তুই যেটা ভাবছিস আমি সেটা বলছি না। তুই যেমনই হ তাতে কি, তুই আমাদের বন্ধু ছিলি, সারা জীবন থাকবি, এটা নিঃসন্দেহে। কিন্তু এই নিয়ে কয়টা বিয়ে ভেঙেছে তা তো আমরা সকলেই জানি, তাই জিজ্ঞেস করছিলাম, তুই কিছু মনে করিস না। আমি বললাম, দেখ মেয়েটিকে আমি দেখতে গিয়েছি শুধু, ওর সাথে আমার কোনো কথা হয়নি। সিয়াম বলে, তাহলে তুই মেয়েটার সাথে কথা বলিসনি, মেয়েটিও তোর সাথে কথা বলেনি। আরে ইয়ার, এ তো পুরোই কনফিউজ। আমি বললাম, আসলে আমি চেয়েছিলাম আলাদাভাবে কথা বলতে, কিন্তু মেয়েটির বাবা আমাকে কথা বলতে দেয়নি। আরো বিয়েটা খুব তাড়াতাড়ি করানোর জন্য প্যারা দিচ্ছে। এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে? 4 দিন আগে মেয়ে দেখেছি, 4 দিন পর বিয়ে, ব্যাপারটা কেমন গুলিয়ে যাচ্ছে আমার কাছে। সাগর বলে, সত্যি কিছু গোপন করেনি তো? আমি বললাম, তা জানি না, গোপন করলেও কি না করলেও কি, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন চাইলেও কিছু পাল্টানো যাবে না। রানা বলে, সব বাদ দে, বিয়েটা যে সুন্দরভাবে হয়েছে সেটাই অনেক। নতুন জীবনের শুভ কামনা রইল দোস্ত, তবে আমাদের ট্রিক দিতে হবে, এটা কিন্তু আমাদের প্রাপ্য। আমি ওদের কথা শুনে মুচকি হেসে বললাম, ইনশাল্লাহ অবশ্যই দেব। এভাবে টুকিটাকি নিয়ে আমাদের মাঝে কথা হয় অনেক। এদিকে সময় ধীরে ধীরে রাত 12টার গণ্ডিতে পৌঁছচ্ছে। বিয়ে বাড়িতে লোকজন জায়গায় গ্রুপে আড্ডা দিচ্ছে। তাদের সমালোচনার মূল লক্ষ্য হলো আমার বউকে নিয়ে। চারিদিকে শুধু বউয়ের সৌন্দর্যের তারিফ। বউয়ের তারিফ যত শুনছি তত গর্ব হচ্ছে নিজেকে নিয়ে। কিন্তু ভাববার বিষয় হলো আমাকে নিয়ে আমার বউ কতটা সন্তুষ্ট। সে কি আদতেই সন্তুষ্ট, নাকি এর মাঝে লুকিয়ে আছে অন্য কিছু। এদিকে বাসরঘর সাজানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। একসময় সবকিছু ঠিকঠাক করে আমার স্ত্রীকে বাসঘরে ফুল দিয়ে সাজানো খাটে বসিয়ে দিল। সে লক্ষ্মী মেয়ের মতো বড় একটা ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে। দেখে মনে হচ্ছে সবকিছুই নর্মাল।
আমার বন্ধুরা সবাই আমাকে নিয়ে এলো বাসরঘর সাজানো হয়েছে সে রুমের দরজার কাছে। আমাকে দরজার কাছে দাঁড় করিয়ে ওরা কিছুটা দূরে গিয়ে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বলে অল দ্য বেস্ট। কিন্তু আমার ভেতরে যেতে দ্বিধাবোধ হচ্ছে, কেন জানি না নার্ভাস ফিল হচ্ছে। আমি সেখানে দাঁড়িয়ে বুকে একটু থুথু দিলাম। এটা দেখে আমার বন্ধুরা সবাই হাসছে। রানা তো বলেই দিল, আরে ভাই তুই বাসর ঘরে যাচ্ছিস, কোনো জেলখানায় নয়, কিসের এত ভয় পাচ্ছিস বলতো, যা ভেতরে যা, নাকি আমরা তোকে ভেতরে নিয়ে গিয়ে দিয়ে আসবো। আমি বললাম, এই তোরা এমন করছিস কেন, তোদের অভিজ্ঞতা আছে, আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি এই প্রথম, তাই একটু নার্ভাস ফিল করছি। সাগর বলে, সবাই প্রথমবার থাকে, আমরাও তোর মতো প্রথমবারই ছিলাম, তবে তোর মতো এত ভয় পাইনি, ভিতর ডিম একটা, যা তো ভেতরে যা, ভাবি ওয়েট করছে তোর জন্য, বেশি দেরি করলে আবার ঘর থেকে না বের করে দেয়। এই বলে সবাই হাসতে লাগলো। আমার রাগ হচ্ছে প্রচুর। আমি আর কোনো বাক্য ব্যয় না করে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। এদিকে আমার 3 বন্ধু আমার কাণ্ড দেখে হেসেই চলেছে। আমি রুমে প্রবেশ করে দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। কি করব, কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমার বউ, আসলে শুরু থেকেই আমার বউ এই মেয়েটি বলেই যাচ্ছি, ওর নামটা পর্যন্ত এখনো বললাম না। আসলে ওর নাম মোসাম্মদ হুমায়রা আক্তার হিমু, আদর করে সবাই ওকে হিমু ডাকে। যাই হোক, হিমু লম্বা একটা ঘোমটা দিয়ে জোরো সোরো হয়ে বসে আছে খাটের উপর। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। কিছু না বলে ওর ঘোমটা সরানোর জন্য হাত বাড়াতেই হঠাৎ হিমু ঘোমটা সরিয়ে আমার দিকে তাকায়। সুন্দর ফর্সা মুখটা মুহূর্তে রণমুক্তি ধারণ করেছে, চোখে মুখে ফুটে উঠেছে অসংখ্য রাগ। আমি ওর চেহারা দেখা মাত্রই কিছুটা পিছিয়ে এসে বসি। আমার কাছে খুব অবাক লাগছে, ও আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন। হিমু কিছু বলছে না, সে একই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হয়েছে আপনার, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন, আমি কি কোনো ভুল করেছি? এবার ওর রাগ ফেটে পড়ল আমার উপর। হিমু বলে, এত কিছু করার পরেও আপনি আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে, আমি কি কোনো ভুল করেছি? আমি বললাম, আমার জানা মতে আমি তো কিছু করিনি। তাহলে? হিমু বলে, আচ্ছা আমি ছাড়া আর কোনো মেয়েকে পানি ফাঁসানোর জন্য শেষেমেশে আমার জীবনটাই নষ্ট করতে হলো? সুন্দরী মেয়ে দেখেছেন কিনা অমনি গলায় ঝুলে পড়লেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার সাথে আমাকে যায়? কোথায় আমি, কোথায় আপনি? আয়নায় একবার নিজের চেহারা দেখেছেন? দেখতে কেমন লাগে আপনাকে? আমার মতো মেয়ে আপনি ডিজার্ভ করেন? একবার বলুন তো। মেয়ে দেখতে গিয়ে বিয়ের কথা পাকা করে ফেললেন, একবারের জন্য আমার সাথে কথা বলে দেখেছেন আমি এই বিয়েতে রাজি কিনা? অমনি মেয়ে পছন্দ হলো আর সাথে সাথে তাড়াতাড়ি বিয়ের তারিখ পাকা করে ফেললেন। একবারের জন্য জানার প্রয়োজন মনে করলেন না যে মেয়েটির সম্মতি আছে কিনা। একটানা কথাগুলো বলে চুপ হয়ে গেল হিমু। আমি তো বাকরুদ্ধ হয়ে চুপচাপ সবগুলো কথা হজম করে গেলাম। অনিচ্ছা থাকা সত্ত্বেও মুখে একটা মলিন হাসি ফুটিয়ে বললাম, দেখুন আপনি আমাকে ভুল ভাবতেছেন, আপনি যা ভাবছেন তা কিছুই না। আমি বারবার চেয়েছি আপনার সাথে কথা বলতে, এটা জানতে চেয়েছি আপনি রাজি কিনা, কিন্তু আপনার বাবা কোনোভাবেই আপনার সাথে আমাকে কথা বলতে দেয়নি। এবার আপনিই বলুন আমি কি করব? হিমু বলে, কি তার মানে বাবাই সবকিছু করেছে? আমার বাবার মাথায় যে কি ঢুকেছে কে জানে, কিভাবে যে আপনার মতো একটা ছেলেকে পছন্দ করলো আমার জন্য কে জানে, কি দেখেছে উনি আপনার মাঝে সেটাই ভেবে পাচ্ছি না। আমি বললাম, দেখুন যা হবার হয়ে গেছে, এসব নিয়ে এখন তর্ক করলে কিছুই আগের মতো ঠিক হবে না। তাই বলছি। আমার কথা শেষ হতে দিল না, তার আগেই হিমু বলে, আপনি কি চাইছেন এসব ভুলে গিয়ে আপনার সাথে সংসার করব? কখনোই না। আমি মরে যাব, তারপর আপনার মতো ছেলেকে স্বামী হিসেবে কখনোই গ্রহণ করব না। আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, আমি কখন বললাম যে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়ে সংসার করো? এই সরি, আপনাকে তুমি বলে ফেললাম। হিমু বলে, বয়স আপনার ছোট হব, তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। আমি মুখে হাসি রেখেই বললাম, অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। বলছি যে তোমার চেহারা দেখে বুঝতে পারছি সকাল থেকে পেটে কিছু পড়েনি, নিশ্চয়ই আমার উপর রাগ করে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছো। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি বরং তোমার জন্য খাবার নিয়ে আসি। এই রুমের ওয়াশরুম ডান পাশে। এই বলে আমি উঠে চলে গেলাম ওর জন্য খাবার আনতে। আমার এত নর্মাল ব্যবহার দেখে হিমু বেশ অবাক হয়। সে মনে মনে বলে, লোকটাকে আমি এতগুলো কথা শোনালাম, লোকটা কোনো রিয়াক্ট করলো না, আর কিভাবে আমার মুখের দিকে তাকিয়ে বুঝে গেল আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। যাকগে, তাতে আমার কি? আমি তো ওর মতো ছেলেকে কখনোই স্বামী হিসাবে মেনে নেব না। কিছুক্ষণ পর আমি ওর জন্য খাবার নিয়ে উপরে আসি। খাবারগুলো ট্রেতে করে ওর সামনে দিয়ে বললাম, এই নাও, খেয়ে নাও। আমার সাথে রাগ করেছো ঠিক আছে, কিন্তু খাবারের সাথে রাগ করা একদম ঠিক না। খাবার হচ্ছে আল্লাহর নিয়ামত, তাকে উপেক্ষা করা একদমই ঠিক না, তাতে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। হিমু চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? একটা কথা বলে রাখি, আপনার জ্ঞানের ভান্ডার আপনার কাছেই রাখুন, যখন তখন আমাকে জ্ঞান দিতে আসবেন না, আর আমার আশেপাশেও যেন আপনাকে না দেখি। আমি মুচকে একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছে, খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কথা শেষ না হতেই গোগ্রাসে গিলতে লাগলো খাবার। ওর খাবারের ধরন দেখে বুঝতে পারছি খিদে একদমই সহ করতে পারে না, আর খুব খিদেও পেয়েছে ওর। আমি বললাম, আস্তে, এভাবে খেলে গলায় আটকে যাবে। হিমু বলে, খুব খিদে লেগেছে, তাই আপনার এনে দেওয়া খাবার খাচ্ছি, তা না হলে আপনার হাতের কোনো কিছুই আমি স্পর্শ করতাম না। খাবো তো দূরের কথা, নিহাত আমি খিদে সহ করতে পারি না, তাই খাচ্ছি। আমি কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। হিমু খাবার শেষ করে খাটে শুয়ে পড়লো। আমাদের মাঝে আর তেমন কোনো কথা হলো না রাতে। সকালে হিমু আমার আগে ঘুম থেকে ওঠে, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে যায়, কারণ আমার সাথে এক রুমে থাকতে ওর দম বন্ধ হয়ে আসছে।
রুম থেকে বেরিয়ে গিয়ে ভেবেছে বেঁচে গেছে, কিন্তু নিচে যেতেই আমার মা ওর হাতে চা থামিয়ে দেয়, বলে চাটা আমাকে দিয়ে আসতে। এটা শুনে হিমুর পুরো শরীর রাগে রিরি করে ওঠে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না, বাধ্য হলো আমার জন্য চা নিয়ে আসতে। ততক্ষণে আমি উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। হিমু রুমে প্রবেশ করে একরাশ রাগ চোখে মুখে ফুটিয়ে বলে, এই নিন আপনার চা। কথাটা বলতে বলতে আমার দিকে এগোচ্ছে, হঠাৎ শাড়িতে পা আটকে আমার উপর এসে পড়ে। আমিও টাল সামালতে না পেরে ওর কোমর ধরে এলিয়ে পড়ি বিছানায়। ওর হাতে থাকা গরম চা অর্ধেক আমার উপর পড়ে, বাকিটা বিছানায় পড়ে। হিমু তৎক্ষণাৎ আমাকে ছেড়ে উঠতে যাবে, সে আবার নিজেকে সামালতে না পেরে আমার উপর পড়ে। কি বলবো, এবার আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরতে বাধ্য হলাম। ওর ঠোঁট আমার ঠোঁটের উপর, ওর বুকের দুটো মাংসপিণ্ড আমার বুকের সাথে লেপ্টে গেছে। হিমু দুই হাতে খামচে ধরেছে আমার ঘাড়, ঠোঁট জোড়া চেপে আছে আমার ঠোঁটের উপর। আমিও কিছু বুঝতে না পেরে ওর কোমর শক্ত করে জড়িয়ে ধরি। এমন কিছুর জন্য সে বা আমি কেউই প্রস্তুত ছিলাম না। হঠাৎ সে এমন একটা কাজ করলো যার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। এমনটা হবে আমি ভাবতেও পারিনি। এখানে আমার দোষটা কোথায় সেটাই বুঝতে পারছি না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।